ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার শরিকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা বললেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা, ব্যবস্থা নিতে দিল্লিকে অনুরোধ। অভ্যন্তরীণ বিষয়ে কেউ যেন নাক না গলায় সতর্ক থাকার পরামর্শ আইন উপদেষ্টার। অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস। আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ ছিল, চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। হাইকোর্টের রায়, লুটপাটের জন্যই বিশেষ বিধান দাবি রিটকারীর। এবং টঙ্গীতে হাজতখানায় বসে ১৯ লাখ টাকা লেনদেন, পুলিশের মধ্যস্থতায় আদায়ের অভিযোগ আইনজীবীর। কনস্টেবল বরখাস্ত, আরও ২ পুলিশকে শাস্তি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনারে তিনি বলেন, পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সংবিধানে যুক্ত করবে বিএনপি। অন্যদিকে দলটির মহাসচিব বলেন, শরিকদের সঙ্গে আলোচনা করে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করবেন তারা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে সেই সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাগত বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে। আমরা আশা করি যে আমাদের এই ৩১ দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা আমাদের ৩১ দফা প্রণয়ন করেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থাকবে না। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি, রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রবাসী কর্মীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, এখন থেকে বিদেশ যাত্রার সময় দুশ্চিন্তামুক্ত আরামদায়ক ভ্রমণ সহজ হবে। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত ৮টার পর আজারবাইজান থেকে ঢাকায় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে মাল্টিপারপাস পার্কিংয়ে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত যাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিদেশ যাত্রার সময় বিমানবন্দরে এসে লম্বা সময় অপেক্ষার ঝক্কি নিরসন করবে এই লাউঞ্জ। অল্প সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। আজারবাইজানে সেখানে একটা সম্মেলন ছিল, সেখানে উঠতে পারবো তাদের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা, যাতে করে তারা এটা আস্তে আস্তে আরও সংস্কার হবে, যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না, এবার আমি আর বিমান
আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো, আজকে আমরা খুবই আনন্দিত। শেখ হাসিনার বক্তব্য ভারতীয় গণমাধ্যমে প্রচার করায় দিল্লিকে অসন্তোষ জানিয়েছে ঢাকা। অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা না হয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শাস্তি দেওয়া হয়েছে 2 জনকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে 5 আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নেয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়েছে বলে শেখ হাসিনার দেয়া বিবৃতি প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার বিবৃতি প্রচারের বিষয়ে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। জাতিসংঘের মানবাধিকার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা তা ভালো চোখে দেখছে না সরকার। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। এদিকে সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জেনেভা মিশনে কর্মরত 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এখানে লেবার উইংয়ে যিনি কাউন্সিলর আছেন তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং একজন স্টাফ মেম্বার, যে লোকাল স্টাফ মেম্বার, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশগুলোর ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। এবং তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আর কোনো দেশ যাতে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারকের স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় 2005 সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত 2 বিচারপতি জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদকে স্মরণ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় আসিফ নজরুল বলেন, কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না। বলেন, এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই। আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা, যথাযথ পুনর্বাসন ও কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। সচিবালয়ে আহতদের সঙ্গে বৈঠকে তারা বলেন, চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। আগামী ডিসেম্বরের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টারা। অভ্যুত্থানে আহত হওয়ার পর থেকে ছিলেন হাসপাতালের বিছানায়। দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার ডাকে ছুটে এসেছেন সচিবালয়ে। বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন শতাধিক আহত ব্যক্তি। দুপুর 2টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর বিকেল 4:30টায় আলোচনায় বসেন 5 উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। এ সময় আহতরা তাদের চিকিৎসায় অবহেলার অভিযোগের পাশাপাশি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে বিভিন্ন দাবি তুলে ধরেন। বিভিন্ন জায়গায় আমাদের কাছে ইনক্লুড করে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, আমরা আমাদের যে পরিকল্পনা লিখিতভাবে
বৈঠক শেষে উপদেষ্টারা জানান, সারা দেশে সরকারি হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আহত ব্যক্তিকে। ডিসেম্বরের মধ্যেই আহতদের জন্য সব পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথাও জানান তারা। এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বিদেশেও পৃথিবীর যেই সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন। 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তা ও কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলতে। এর আগে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে এসে বৈঠকের আগে নিজেরাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আহতরা। আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বুধবার রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন অর্ধশতাধিক আহত ব্যক্তি। প্রায় 14 ঘন্টা রাস্তায় অবস্থানের পর গভীর রাতে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা আন্দোলনস্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আহতরা হাসপাতালে ফিরে যান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নুরুল হক নূরের তোলা এই অভিযোগ উস্কানিমূলক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নূর সম্প্রতি তাঁর সহযোগীদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের চেষ্টা করেন। বাধা পেয়ে পর এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করেন। নূরের বক্তব্য, জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার শামিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন চিফ প্রসিকিউটরের কার্যালয়। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন আদালত। লুটপাটকে বৈধতা দিতেই এই আইন করেছিল আওয়ামী লীগ সরকার, দাবি রিটকারী আইনজীবী শাহদিন মালিকের। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কেউ বলে এটি করা হয়েছে কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কারো মতে এটি লুটপাটের প্রকল্প। সিপিডির গবেষণা বলছে, গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। অথচ এই নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায়মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেয়া সংবিধান পরিপন্থী। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। শাহদিন মালিক আরও বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ। সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে পারবে। সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেওয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই পাচার হতো বলে এক গবেষণায় উঠে আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টঙ্গী পূর্ব থানার হাজতখানায় বসে গুনে গুনে 19 লাখ টাকা দেন আসামি। হাজতখানায় টাকা লেনদেনের এমন ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। ভুক্তভোগী আইনজীবীর দাবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে আদায় করা হয় এ টাকা। যদিও এই ঘটনায় এক কনস্টেবলকে সাসপেন্ড, একজনকে বদলি ও আরেকজনকে শোকজ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এটি টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরের দৃশ্য।
লোহার শিকের ফাঁক দিয়ে ভেতর থেকে এক ব্যক্তি 1000, 500, 100 টাকার বান্ডিল দিচ্ছেন হাজতখানার বাইরে থাকা একজনকে, পাশে দাঁড়িয়ে আরও কয়েকজন। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির অভিযোগে গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক মোশাররফ টুটুলকে আটক করে পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় টঙ্গী পূর্ব থানায়। ওই দিন তাকে ছাড়াতে আত্মীয় আইনজীবী থানায় গেলে তাকেও ঢোকানো হয় লকআপে। ওসি সাহেব বলল যে ও আপনি অ্যাডভোকেট, আপনিও গারদে যান। এরপরে বলল যে 74 লক্ষ টাকা যদি আমাদের না দেন তাহলে আপনাদেরকে আমরা বিভিন্ন হত্যা মামলা এবং চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখাবো। জানা গেছে, লেনদেন নিয়ে ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিনের সঙ্গে টুটুলের দ্বন্দ্ব রয়েছে। কিভাবে থানা হাজতে আসামির কাছে এত টাকা গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। 19 লক্ষ টাকা এই গারদের মধ্যে ওনার আত্মীয় স্বজন ওসি সাহেবের সহায়তায় দেওয়ার পরে এই আসামিদের কাছে টাকাটা গেল কি করে, এবং এইটা ওসি সাহেবের নিজস্ব চাঁদাবাজির একটা অংশ। হাজতখানায় টাকা লেনদেনের ঘটনায় এক কনস্টেবলকে বরখাস্ত, একজন তদন্ত কর্মকর্তাকে বদলি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শোকজ করা হয়েছে আরও একজনকে। বিষয়টির দিকে নজর রাখছেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তারল্য সংকটে ভুগতে থাকা 7টি ব্যাংকে আরও 1000 কোটি টাকা সহায়তা দিল সবল 10 ব্যাংক। এ নিয়ে এখন পর্যন্ত 6585 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হলো। যদিও সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ সমর্থন চায় মালিকরা। বাংলাদেশ ব্যাংক বলছেন, সংকট সমাধানে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে। অনিয়ম, দুর্নীতি আর খেলাপি ঋণের ভারে ব্যাংকগুলোতে তারল্য সংকট দিনকে দিন বাড়ছে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে এই সংকট আরও তীব্র হচ্ছে। ফলে গ্রাহকরা নিজের গচ্ছিত অর্থ চাইলেও নিজের ইচ্ছে মতো উত্তোলন করতে পারছেন না। এমন বাস্তবতায় দুর্বল 7টি ব্যাংকে নিজে গ্যারান্টর হয়ে বৃহস্পতিবার 1000 কোটি টাকা সহ এখন পর্যন্ত মোট 6585 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। সোনালী, পূবালী, ঢাকা সহ মোট 10টি সবল ব্যাংক এই সহায়তা দিয়েছে। যতটুকু সম্ভব বাংলাদেশ ব্যাংক তাদেরকে সহায়তা করবে, কিন্তু ব্যাংকগুলোকে তার নিজের সমস্যা উত্তরণের জন্য নিজের একটা পরিকল্পনা থাকতে হবে। কোনো ব্যাংক যদি মনে করে তার কাছে এই 1000-2000 কোটি দিয়েও সে উত্তরণ করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর দুর্বল ব্যাংকগুলোকে সরাসরি তারল্য সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। বিকল্প হিসেবে সবল ব্যাংকগুলোর কাছ থেকে তারল্য সহায়তা নিতে দুর্বল ব্যাংকগুলোর গ্যারান্টর হয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো বলছে তাদের পূর্ণমাত্রায় সহায়তা দেওয়া উচিত। ওই ব্যাংক দিচ্ছে 50 কোটি, কোনো ব্যাংক দিচ্ছে 20 কোটি। তাদের কাছে তারল্য যা আছে, অ্যাক্সেস লিকুইডিটি, ওটাই তো দিবে। তো তাতে তো কাজ হবে না, যার ফলে ব্যাংকের উপরে আরও আস্থা উঠে যাচ্ছে এবং ব্যাংকে ডিপোজিট আরও কমে যাচ্ছে। 1 মাস আগে যদি 2500 কোটি টাকা দিত, সেটা এখন লাগবে 3500। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী আগস্ট মাস শেষে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 1,74,567 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কারো ঋণ 2 লাখ, কারো বা 2 কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে এবার ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরে থাক, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। বিস্তারিত মহিন মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে 7-5 না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোর্সেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। 1,25 লাখ টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার 1600 টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে। এখন 1000% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেওয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে
এই মার্জিন ঋণটা না থাকলে পরে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে, মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় 6,500 কোটি টাকা। BSEC জানিয়েছে, মার্জিন ঋণ নিয়ে কাজ করছে টাস্কফোর্স, গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন যারা নিবে, তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন, বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে, সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তো আর লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোরসেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে 30% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে শুরু হচ্ছে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রম। চলতি বছর 5.5 লাখ টন চাল, 3.5 লাখ টন ধান এবং 1 লাখ টন আপাত চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে খাদ্য অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা শেষে এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে তিনি বলেন, রোববার থেকে ধান সংগ্রহ শুরু হবে। গত বছর চাল ক্রয় করা হয়েছিল 44 টাকা কেজি দরে, 3 টাকা বাড়িয়ে এবার তা নির্ধারণ করা হয়েছে 47 টাকা। আর ধান সংগ্রহ করা হয়েছিল 30 টাকা কেজি, এবার 33 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবছর 1.5 লাখ টন ধান ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তারা সর্বতভাবে চেষ্টা করবেন। গত 1 সপ্তাহ পর্যন্ত অন্ততপক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল, আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল, তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদ এবং নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিতে পথনাটক করেছে আরণ্যক নাট্যদল। বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ফটকে আয়োজন করা হয়। আরণ্যক ছাড়াও প্রাচ্যনাট ও এই আয়োজনে অংশ নেয়। প্রদর্শনীতে নাট্যকর্মীরা দ্রুত শিল্পকলার সবগুলো হল খুলে দেয়া এবং সারা দেশে নাটক চর্চায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কঠিন চিবরদান উপলক্ষে রাজধানীতে ছিল নানা আয়োজন। সবুজবাগ বৌদ্ধ মন্দিরে উৎসবে সামিল হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা ও সম অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। পুণ্যের আশায় প্রতি বছর এভাবে বৌদ্ধ ভিক্ষুদের চিবর সহ নানা সামগ্রী দান করেন বুদ্ধের অনুসারীরা। চিত্তের শুদ্ধতা ও ত্যাগের ভাব জাগাতে বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। শাস্ত্রমতে 24 ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বুনন, সেলাই ও রং করা সহ যাবতীয় সব কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চিবর দান।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবে বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণ ছিল ভিক্ষু ও ভক্তদের আগমনে মুখরিত। জীবনের সব অন্ধকার দূর করে সকল প্রাণীর মঙ্গল কামনা করেন সারা দেশ থেকে আসা সিদ্ধার্থ ভক্তরা। বুদ্ধ পূজা তুলতে বুদ্ধিতলে প্রার্থনা করছি, আর সংখ্যা দান অষ্টপরীক্ষা দান হয়েছে, সবার মঙ্গল কামনার জন্য আমরা আর কি প্রার্থনা করছি। আমরা চাই যে বিশ্ব থেকে হানাহানি দূর হোক এবং জগতের সকল প্রাণী সুখী হোক। 3 মাস বর্ষবাসের পরে কঠিন জীবনদান শুরু হয় প্রত্যেক মন্দিরে মন্দিরে, অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আমরা চাই শান্তি ফিরে আসা, আমরা সবাই একসাথে মিলেমিশে মানে উৎসব পালন করে। এই আয়োজনে উপদেষ্টা হাসান আরিফ বলেন, সব জাতি ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সাম্প্রদায়িক উস্কানি এড়াতে বাড়তি নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সকলে জাতি ধর্ম নির্বিশেষে ভাষা তার নৃতাত্ত্বিক পরিচয় সবকিছুর ঊর্ধ্বে একটি মানুষ, একটি বাংলাদেশের মানুষ হিসেবে পরিচয় হবে, সেই পরিচয়ের জন্যই এই আত্মত্যাগ। আমি সক্রিয়ভাবে আলাপ করেছি, আমার সঙ্গে যেন নিয়মিত যোগাযোগ থাকে এবং সেইভাবে আমরা এই সমস্যাগুলি দূর করার চেষ্টা করব। এছাড়া সকাল থেকেই প্রভাত ফেরি, ভিক্ষু সংঘের পরিত্রাণ পাঠ, পিণ্ডদান সহ নানা আয়োজনে পালিত হয় বৌদ্ধ অনুসারীদের এই উৎসব। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভারতে একের পর এক বোমা আতঙ্কে হুমকির মুখে এয়ারলাইন্স খাত। এবার বোমা আতঙ্কে নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রায়পুরে জরুরি অবতরণ করা হয়। যাত্রীদের নামিয়ে তল্লাশি চালায় কর্তৃপক্ষ, তবে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। ভারতে আকাশপথে বোমা আতঙ্ক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা আতঙ্ক দেখা দেয়। মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার সময় বোমার আতঙ্ক ছড়ায়। বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয় 187 জন যাত্রী ও 6 ক্রুবাহী ফ্লাইটে বোমা হামলার হুমকির পর ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবস্থান করে। পরীক্ষা নিরীক্ষার জন্য উড়োজাহাজটি তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়। কারিগরি কর্মীদের পাশাপাশি বোম স্কোয়াডের সদস্যরা পর্যবেক্ষণ শুরু করেন। যাত্রীদের নামিয়েও চালানো হয় তল্লাশি। পরে যদিও কোনো ধরনের বিস্ফোরক পদার্থ পায়নি সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে তল্লাশি অব্যাহত রেখেছেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী এবং বম স্কোয়াডের কর্মীরা। সত্যি উড়োজাহাজের ভেতর বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রায়পুর পুলিশ। গেল মাস থেকে প্রায় 100টি উড়োজাহাজে বোমা থাকার হুমকি এলেও হামলা হয়নি একবারও, কিন্তু বাধ্য হয়ে অন্যত্র সরিয়ে নিতে হয় ফ্লাইট, জোরদার করা হয় নিরাপত্তা। তবে হুমকিদাতাদের এখনও হদিস পায়নি ভারতীয় গোয়েন্দারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। 150-র বেশি দেশের প্রায় 1 লাখ প্রযুক্তি সংশ্লিষ্টদের অংশগ্রহণে পর্তুগালে শেষ হলো এবারের ওয়েব সামিট। উন্নত বিশ্বের অনেক দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের স্টার্টআপ বা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকলেও ছিল না কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতের বিশাল কর্মযজ্ঞ ওয়েব সামিট পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত। এবারের আসরে অংশ নেয় 153টি দেশ। মেটা, হুয়াওয়ে, অ্যাডব বা ডেলের মতো টেক জায়ান্টদের পাশাপাশি সম্মেলনে নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হয় 3000-এর বেশি প্রতিষ্ঠান। বিনিয়োগকারী পাওয়ার লক্ষ্য নিয়ে এসেছে অনেক স্টার্টআপ প্রতিষ্ঠানও। অত্যাধুনিক প্রযুক্তির নানা আয়োজন দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে স্পেন, দুবাই বা মাল্টার প্যাভিলিয়ন। 36টি দেশের 62টি ট্রেড ডেলিগেশন নিয়ে এবারের আসরে নজর কেড়েছে জার্মানি ও ব্রাজিল। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ওয়েব সামিটে অংশ নেয় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। কাতার, ভারত, পাকিস্তানের অংশগ্রহণ থাকলেও ছিল না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এতে আক্ষেপ জানিয়ে ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে যোগ দেওয়া বাংলাদেশিরা জানান, এমন আয়োজনে অংশ নিয়ে উপকৃত হতে পারে দেশের আইটি খাত। বাংলাদেশের কোনো স্টল বা বাংলাদেশের কোনো টেক কোম্পানি এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করছে না। এটা আসলেই দুঃখজনক, আসলে আনফরচুনেট। আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টেক কোম্পানি যারা বাংলাদেশে আছে তারা যদি আসে, তারা যদি এখানে এসে তাদের সার্ভিসটা বা এবং কান্ট্রি ফ্ল্যাগটাকে যদি এখানে এসে এত বাংলাদেশ হিসাবে যদি তারা এখানে আসে, আমার মনে হয় বাংলাদেশের টেক জগৎ আরো অনেক বেশি এগিয়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে যাবে, যারা টেকের সাথে কাজ করছে তারা অনেক এগিয়ে। এবারের ওয়েব সামিট ছিল নারী উদ্যোক্তাদের জন্য দারুণ সম্ভাবনার। এই আসরে অংশ নেয়া 44% স্টার্টআপ ছিল নারী উদ্যোক্তাদের। এছাড়া মূল অংশগ্রহণকারীর 42% ছিলেন নারী উদ্যোক্তা। এই সম্মেলনে অংশ নিয়ে আমি সত্যি অভিভূত। আমার দেখা অন্যতম বড় একটি আয়োজন। আমরা খুব শিগগিরই আমাদের নতুন
স্টার্টআপ শুরু করতে যাচ্ছি। তাই আমি মনে করি বিনিয়োগকারী বা অংশীদার পাবার দারুণ একটি ক্ষেত্র এটি। এবারের আসরে অংশ নেন 1066 জন বিনিয়োগকারী। বক্তব্য রাখেন বিভিন্ন খাতে সফল 1000 বক্তা। তথ্য প্রযুক্তি খাতে যে কোনো উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরতে ওয়েব সামিট নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম। সেই সাথে বিনিয়োগের অভাবে অনেক আইডিয়া থাকার পরেও যারা নতুন স্টার্টআপ শুরু করতে পারছেন না, তাদের বিনিয়োগকারীও মিলতে পারে ওয়েব সামিট থেকে। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রতিষ্ঠান যুক্ত হবে ওয়েব সামিটে, এমনটাই আশা করছে এবার ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে অংশ নেওয়া বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। নানা শঙ্কাকে সঙ্গী করেই বিশ্ব ভ্রমণের জন্য প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা। 16 নভেম্বর কাশ্মীর থেকে যাত্রা শুরু করবে তা। ঢাকায় আসবে 10 ডিসেম্বর। প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। তবে ট্রফি বিশ্ব ভ্রমণে বের হলেও এখনও মেটেনি ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যার জেরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধ্য করা হলে দেশটি বয়কট করতে পারে টুর্নামেন্ট, দাবি ভারতীয় গণমাধ্যমে। শেষ পর্যন্ত তাহলে স্বাগতিক হওয়ার দৌড়ে আছে বিসিসিআই। গেল কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত আর পাকিস্তান ক্রিকেট বিশ্বের শিরোনাম ছিল চলতি বছরের মোটামুটি পুরোটা সময়। তবে ধীরে ধীরে কমছে সময়, বাড়ছে উত্তেজনা। তবু পাকিস্তান ত্রুটি রাখছে না আয়োজনের। এই যেমন আইসিসির হেড অফিস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এখন ইসলামাবাদে, যেখান থেকে পাকিস্তান পর্ব শেষ হয়ে বের হবে বিশ্ব ভ্রমণে। 16 নভেম্বর স্কার্দু থেকে শুরু হবে যাত্রা। পাকিস্তানে থাকবে 9 দিন, যাবে K2 বেস ক্যাম্পেও। টুর্নামেন্টের 3 স্বাগতিক ভেন্যু করাচি, লাহোর আর রাওয়ালপিন্ডিতেও ট্রফি প্রদর্শন করা হবে। বিশ্ব ঘোরার এই পর্বে ঢাকায়ও আসবে স্বপ্নের এই ট্রফিটি। সময় 10 ডিসেম্বর রাতে। 11 থেকে 13 ডিসেম্বর হবে প্রদর্শনী। ঢাকা ছাড়াও ট্রফি যাবে কক্সবাজারে। তবে যেই টুর্নামেন্টের জন্য এত আয়োজন, স্বাগতিক ইস্যুতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা তো কমছেই না, বরং তার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সরকারি গ্রিন সিগন্যাল না পাওয়ায় টিম ইন্ডিয়া আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবে পাকিস্তান সফরে যাবে না তারা। আর মোড়ল ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন তো প্রায় অসম্ভব। তাই তো অনেকে মনে করছেন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধ্য করা হতে পারে। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এমনটা করা হলে পাকিস্তান নাকি বয়কট করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তাহলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। যদিও এ কেবল ভারতীয় গণমাধ্যমের দাবি, যার এখনো কোনো ভিত্তি পাওয়া যায়নি। তবে পাকিস্তান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে কারা হবে স্বাগতিক, তা নিয়েও নতুন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, বিসিসিআই নাকি প্রস্তুত এই টুর্নামেন্ট আয়োজনে। সব মিলিয়ে এই জর্জে সহসাই খুলছে না, তা তো বলার অপেক্ষাই রাখে না। মাহবুব রিমন, সময় সংবাদ। ভুল সময়ে ভুল ফরম্যাটে খেলাটাই কাল হয়ে দাঁড়িয়েছে ইমরুল কায়েসের। সীমাবদ্ধতা দেখেন নিজেরও। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নিজের পুরোটা উজাড় করে দিতে চান এই ওপেনার। শেন ওয়াটসনের সঙ্গে মিলে পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি খোলা। ন্যাশনাল টিমে আজকে বাদ পড়বে, কালকে কিন্তু ভুলে যাবে মানুষ, এটা নর্মাল। অনেক বছর ন্যাশনাল টিমে খেলেও কিন্তু মানুষ এই সম্মানটা পায় না। আমি ওই দিক থেকে বলবো আমি ভেরি মাচ লাকি যে মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমাকে পছন্দ করে এবং মানুষ দেখেছে আমি কিভাবে বাদটা পড়েছি। পরিসংখ্যান ঘাটলে দেশের ক্রিকেটে ইমরুল কায়েস খুব বড় নাম নয়, পরিসংখ্যানটাও সাদামাটা। যদিও বাহাতি এই ওপেনারের গল্পটা হতে পারত অন্যরকম। আমি যখন টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম, আই ওয়াজ নট রেডি ফর দ্য টেস্ট ক্রিকেট, বিকজ আমি ওয়ান ডে ক্রিকেটের জন্য রেডি ছিলাম। টেস্ট ক্রিকেটটা টাফ, এখানে এত ইজি না। তো যখন আবার ভালো খেলা শুরু করেছিলাম তখন একটু বিরতি ছিল। আবার যখন লাস্টে আমি বাদ পড়লাম, তার আগেও আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে যে সিরিজটা খেলতে গেছিলাম আমরা ইন্ডিয়াতে, এইটা আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো, সবার জন্য, আমার জন্য না। সবাই স্ট্রাগল করেছে, এটার পর থেকে তার টিমে নাই আমি। টাইগার ক্রিকেটের এই উদ্ভট সিলেকশন প্রসেসে কায়েসের মতো কাটা পড়েছেন অনেকেই। কেবল ইমরুলের অভিষেকের পর থেকে টেস্টের ওপেনিং পজিশনে বাজিয়ে দেখা হয় 11 জন ভিন্ন ক্রিকেটারকে, যাদের মধ্যে কাউকে 3 কিংবা 4, এমনকি কেউ বাদ পড়েন অভিষেক ম্যাচ খেলেই। সিলেক্টরদের ওই মিউজিক্যাল চেয়ার গেম চলছে এখনো। এই যেমন জাকির আলীকেই ধরা যাক,
কয়েকদিনের ব্যবধানে তার মাথায় উঠেছে অল ফরম্যাট ক্যাপ। ভালো জিনিস না আসলে, আপনাকে সময় দিতে হবে। আমি বলতেছি না যে আমি সময় পাই নাই, আমি এনাফ টাইম পেয়েছি টেস্ট ক্রিকেটে, আমি নিজেকে হয়তো আমার মতো করে মেলে ধরতে পারি নাই। কায়েসের টেস্ট গড় নিয়ে সমালোচনা থাকলেও সে প্রশ্নের উত্তর এখনো পায়নি বিসিবি। বর্তমানে সাদা পোশাকের বিবেচনায় থাকা 3 জনের সঙ্গে এই সাবেক ক্রিকেটারের পার্থক্য নেই খুব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। শরিকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা, বললেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা, ব্যবস্থা নিতে দিল্লিকে অনুরোধ। অভ্যন্তরীণ বিষয়ে কেউ যেন নাক না গলায় সতর্ক থাকার পরামর্শ আইন উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়।